স্বাগত আরেকবার খাতুন মঞ্চ থেকে মধুশীলে। আজ আমরা আলোচনা করছি দুধজাত পণ্যে ভেজাল নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফ। জনাব রউফ এবং জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব চৌধুরী, আমরা বিরতি যাবার আগে কথা বলছিলাম, যেখানে বলছিলাম যে যেসব খাবার পণ্যে, মূলত যে কোনো খাবার পণ্যে আমাদের প্যাকেটে গায়ে সকল ধরনের যে উপাদানের নাম কখনো লেখা থাকে না, এটা নাই কেন? এটা আমি যদি বলি, আপনি কাজ করেছেন মিলভিটা, সেখানেও তো লেখা নাই। সেটা কি আপনাদের নিজে থেকে উদ্যোগের করা উচিত নয়? আমি একটু দ্বিমত পোষণ করব, কারণ মিলভিটার প্যাকেটগুলো আপনি যদি এক্সামিন করেন, তাতে তার যে কম্পোনেন্টসগুলো সেটা দেয়া আছে এবং হ্যাঁ, এটা খুব স্ট্রিক্টলি কমপ্লাই করা হয়। আর আপনি তো জানেন এখন কনজিউমার্স অ্যাক্ট আছে, ভোক্তা অধিকার আইন, তারা রেগুলার কিন্তু অনেক দুধের বাইরেও দই পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, সেখানেও থাকে, সে প্যাকেটও থাকে। প্রতিটি খাদ্য পণ্যে ইচ এন্ড এভরি আইটেম এটা কমপ্লায়েন্সটা আছে এবং এটা ফলো করা হয়। আর ভোক্তা অধিকারের যে টিম আছে, বাজার মনিটরিং, তারা রেগুলার এটা কমপ্লাই করছে। তবে ইন কেস অফ এনি ডেভিয়েশন তারা জানায় হয়তো বা এটা মিসিং হয়, সেগুলো আমরা সেটা ওখানে যে কারেকশন করি। কিন্তু এটা কমপ্লাই করা উচিত প্রতিটি কোম্পানির। এটা কনজিউমার্স অ্যাওয়ারনেস, যে আমার খাদ্যপণ্য যেটা আমি ক্রয় করছি তার মধ্যে কি কি উপাদান আছে, তার পুষ্টি উপাদান বিশেষ করে। আর আমি দুধের ক্ষেত্রে বলবো, দুধের ক্ষেত্রে আমরা যেটা প্রোটিন, ফ্যাট, নন যেটা এসএনএফ, সলিড নন ফ্যাট, সেগুলো আমরা সবগুলি কম্পোনেন্টস থাকে এবং সেগুলো এক্সামিন করতে যদি চায় যে কোনো গ্রাহক, যে কোনো কনজিউমার, তারা কোনো ল্যাবে যেতে পারে, ইউনিভার্সিটি যেতে পারে, প্রাইভেটলি অনেকেরই স্কোপ আছে। তো কাজেই এটা কমপ্লায়েন্স করলে অবশ্যই দরকার এবং সেটা অন্যান্য কোম্পানি যারা আছে, শুধু দুধ নয়, সবগুলো কনজিউমার আইটেমের জন্য সেটা বাধ্যতামূলক আছে। ধন্যবাদ চৌধুরী। জনাব রউফ, আপনার কাছে জানতে হচ্ছে বিভিন্ন ড্রিঙ্কসে, স্পেশালি ফ্রুট ড্রিঙ্কস যেটা থাকে, সেখানে তাদের এই তরল পদার্থটাকে ঘন করা হয়। আমরা জানি যে এখানে এত পার্সেন্ট মানে ফ্রুট ড্রিঙ্কস নেই, কারণ এখানে বলাই থাকে পানির পরিমাণ কতখানি, মিষ্টি কতখানি, চিনি কতখানি বা কতখানি মূল যে ইনগ্রেডিয়েন্ট সেখানে। এই ঘনত্ব কীভাবে করা হয়, কেন করা হয়? এটা ঘনত্ব বাড়ানোর জন্য আপনার পলিস্যাকারাইড, স্পেশালি এরা পেকটিন ব্যবহার করে, কিছু কিছু ক্ষেত্রে সিএমসি ব্যবহার করে, মানে কার্বক্সি মিথাইল সেলুলোজ। আচ্ছা, তো কিন্তু ফুড বা ডেয়ারি প্রোডাক্টসের ক্ষেত্রে বেশিরভাগ পেকটিন ইউজ করে। কিন্তু পেকটিন কিন্তু একটা রেস্ট্রিক্টেড জিনিস, সেটা 6 বছরের বা মানে বয়সের নিচের বাচ্চাদের এটা খাওয়ানো উচিত না, কারণ এটা গার্ডটাকে ব্লক করে দেয়। আমাদের কোনো এবং যত ড্রিঙ্কস, হ্যাঁ, আমাদের ডেয়ারি না, এটা লেখে না, কেউ কেউ একটু লেখে আবার লেখে না। কিন্তু নিয়মটা হচ্ছে যে লিখতে হবে লেবেলে, যেটা যে প্রোডাক্টে পেকটিন দেওয়া থাকবে সেখানে লিখে দিতে হবে যে 6 বছরের বাচ্চার আমার মনে পড়ে না কখনো আমি এই ধরনের কোনো ওয়ার্নিং দেখেছি করা যাবে না। কিন্তু দুর্ভাগ্য হলো এগুলো কিছুই লেখা থাকে না, মানে এবং এইভাবেই ব্যবসা চলছে তাদের। হ্যাঁ, এইভাবে আমাদের বিজনেস চলছে। আসলে আমাদের এথিক্স আমরা কতটুকু ফলো করছি এটা নিয়ে আমি অত্যন্ত এথিক্সটা পরে কথা। এটা দেখার জন্য যে রেগুলেটরি বডি, আমি যদি বিএসটিআই কথা বলি, বিএসটিআই এর কথা বলি, সেটা আসলে কতটা শক্তিশালী? জনাব চৌধুরী, আপনি আপনার কাছে পড়ে আসবেন। তবে আমি একটু স্যারের সাথে দ্বিমত পোষণ করব। স্যার যেটি আইটেমের কথা বলেছেন, যেটা ইউজ করা হয়, বিএসটিআই এর সার্টিফিকেশন মার্কস যেটা দেওয়া হয়, সিএম লাইসেন্স, তাতে কিন্তু কন্ডিশন থাকে সে তাতে পণ্যের মোড়কের মধ্যে কি কি উল্লেখ করবে, কম্পোনেন্টসগুলো থাকবে, ইভেন যদি কোনো সতর্কীকরণ বানিয়ে থেকে তাও। বাট এই ক্ষেত্রে যেটি এখনো হয়তো ডিক্লারেশন নেই, সেটি হয়তো ইলিগালি ইউজ করছে, সেটি যদি গবেষণামূলক রিপোর্টে আসে, জনগণ জানে এবং সরকারের কাছে যায়, অবশ্যই সরকার সেটার উপর একটা এম্বার্গো দেবে, যেটা নট ইউজেবল, এটা প্রহিবিটেড। না, আমার যুক্তি হচ্ছে যে যারা এই পণ্যগুলো তৈরি করছে, তাদেরও তো এরকম পুষ্টিবিদ বা রসায়নবিদ রয়েছেন, তারা তো নিশ্চয়ই জানেন নিয়ম কানুন। তারা কেন এই খাবার, এই পণ্যে এই ক্ষতিকর পদার্থ করে দিচ্ছে, উপাদান দিচ্ছে? এই ক্ষেত্রে যারা আসলে টেস্ট করে, মানে অ্যানালিস্ট, হ্যাঁ, তাদের ভূমিকা বা যারা ফর্মুলেশন করে তাদের কম। এখানে হচ্ছে যে যিনি মালিক, বাংলাদেশে হচ্ছে অ্যাকচুয়ালি সব জায়গায় ওয়ান ম্যান ইয়ে, তো এই মালিকের সিদ্ধান্তের উপরে আসলে ডিপেন্ড করে যে এই কোন পণ্যে কি থাকবে না। না, একটা বড় কোম্পানি মালিক সব জানার কথা নয়, এটা আসলে আমাদের এখানে খুব ইন্টারফেয়ার করে। আপনি যদি ইন ডেপথে, কারণ আমি যেহেতু ইন্ডাস্ট্রির সাথে জড়িত, আমি এই সেই পার্সপেক্টিভেই কথা বলছি।
আচ্ছা, জনাব চৌধুরী, আপনার কি মনে হয় কেন এইসব পণ্য ক্যাফেইনও, আমি দেখেছি ক্যাফেইনও দেওয়া হয়, ক্যাফেইন বা এই যে বেনজোইক অ্যাসিড বা পদার্থ ঘনত্ব করার জন্য যে পেকটিন দেওয়া হচ্ছে, কেন এগুলো দেওয়া হয়, উদ্দেশ্য কি হতে পারে? ফার্স্টলি আমি বলবো যে কর্পোরেট এথিক্স যেটি সেটি হয়তো নাই, যে অনেক বেশি সেলস ভলিউম বাড়িয়ে প্রফিট করার একটা অনৈতিক অর্জন, অনৈতিক লাভ, সেটা একটা মানসিকতা কাজ করে। আর টেকনিক্যালি আমি বলবো যে এগুলো যারা কমপ্লাই করবে তাদের ল্যাব আছে, এক্সপার্ট আছে, রাইট। তাদের কাছে হয়তো ওরকম ইনস্ট্রাকশন নেই। আর তরুণ সমাজের কাছে এখন ফুড কালচার চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা যেটা ফাস্ট ফুড কালচারে আমরা আসক্ত হয়ে পড়ছি, সেটা একটা ইম্প্যাক্ট আছে। তাদেরকে হয়তো অধিক মাত্রায় আসক্ত করার জন্য, তাদেরকে সেই খাদ্যে দিকে ঝুঁকে পড়ানোর জন্য তারা এগুলো ইউজ করছে। কাজে সেটার উপরে তো এমবার্গো লাগবেই, সেটা হয়তো গভর্নমেন্ট রেগুলেটরি বডিগুলোই বলবে, এবং সেটি হয়তো আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। আচ্ছা, ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের আর এক গবেষণায় দেখা গেছে যে 6টি ব্র্যান্ডের চকলেট মিল্কে সহনীয় মাত্রার চেয়ে বেশি পরিমাণ ক্যাফেইন পাওয়া গেছে। এর মধ্যে আরং দেখছি আমরা, ফার্ম ফ্রেশ ইউএসটি, একমি, স্টারশিপ চকলেট মিল্ক। এই ক্যাফেইন যদি থাকে, এটা আসলে সমস্যা কি, ক্ষতিকর? ক্যাফেইন হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুল্যান্ট। জি। তা আপনি বাচ্চাদের এমনি স্টিমুলেটিং কোনো সাবস্টেন্স দিতে নেই, তো তাদেরকে এই যে আপনি যখন স্টিমুল্যান্ট খাওয়াচ্ছেন, তাদের হাইপার অ্যাক্টিভিটিটা বেশি, আরও অ্যাক্টিভিটিটা আরও হাইপার হয়ে যাবে। এবং এর ফলে যেটা হয় যে আমরা যে এখন যে সোশ্যাল যে প্রবলেমগুলো দেখছি, বিভিন্ন রকমের ক্রাইম, এগুলোও কিন্তু একটা পার্ট। আর একটা সবচেয়ে বড় ক্ষতিকর ক্যাফেইনের, সেটা হচ্ছে এটা হলো ডিহাইড্রেশন করে, এবং এই ডিহাইড্রেশন থেকে বাচ্চাদের শারীরিক অনেক ক্ষতি হয়ে থাকে। মানে দুইটা ক্ষতি করে, একটা স্টিমুলেশন আর একটা ডিহাইড্রেশন। এই যে আপনাদের গবেষণা, আমি যদি ক্যাফেইনের কথা বলি এখানে, এই গবেষণার ফলাফল কি হবে? আমরা এর নেক্সট স্টেপ কি হতে পারে, আসলে কি হওয়া উচিত? আমরা এটা তো একাডেমিক কাজ করি, আমরা তো কোনো ইমপ্লিমেন্টেশনে বা ইয়েতে absolutely নাই। নয়। আমরা অ্যাপিল করতে পারি, ধরেন আপনার এই প্ল্যাটফর্ম থেকে, যে কোম্পানিগুলোকে বলতে পারি আপনারা ক্যাফেইন ব্যবহার করেন না, অন্য কিছু ব্যবহার করেন, বাচ্চাদের প্রোডাক্টে এই ধরনের জিনিস দিতে নাই। আর রাষ্ট্রীয়ভাবে আমরা সরকারের কাছে বলতে পারি যে আইন করে এই ধরনের ফুড বা ডেয়ারি প্রোডাক্টসের ক্ষেত্রে এগুলো রেস্ট্রিকশন দেওয়ার জন্য, এইটুকুই বলতে পারি। এমন কি হতে পারে যে এইসব কোম্পানি যারা ইউজ করছে, এটা ব্যবহার করছে না জেনে ব্যবহার করছে? না, ওনারা জেনেই করছেন, এটা না জেনে ওনারা করেন না, এই ব্যাপারে আমি শিওর। জনাব চৌধুরী, এক্ষেত্রে আসলে বিএসটিআর ভূমিকা কি হওয়া উচিত? তারা কি বছরে এই একবারই একটা লাইসেন্স দিয়ে কাজ শেষ, নাকি তার বিভিন্ন সময় এই যে কাজটা ঢাকা ইউনিভার্সিটি একটা বিভাগ করলো, ডিপার্টমেন্ট করলো, তারা র্যান্ডম বেসে বছরের বিভিন্ন সময় এই ড্রাইভ নিতে পারে? আমি বিশ্বাস করি যে চেকিং বা ইন্সপেকশন সিস্টেম যেটি আছে, হয়তো বছরে একবার সার্টিফিকেশন মার্কস লাইসেন্স নিয়ে চলে যাচ্ছে একটা কোম্পানি, তারপর সেই কনজিউমারদের কি খাওয়াচ্ছে, কি সাপ্লাই দিচ্ছে, দ্যাট শুড বি এক্সামিন রেগুলারলি। সেটাকে খুব নিয়মিত মনিটরিং করতে হবে, এবং তার মাধ্যমে এনফোর্সমেন্ট অফ ল, সেটা হলো সবার উপরে। কিন্তু তারপরে যদি এনফোর্সমেন্টের মাধ্যমে আমি চেঞ্জ করতে না পারি, জাতির একটা মানসিকতার পরিবর্তন আছে, যে কনজিউমার্স অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেস, যে আমরা বর্জন করব, বাচ্চারা এটা খাবে না, বাবা মায়েরা সেটাকে অ্যাভয়েড করবে। আচ্ছা, এর বাইরে আর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না। জনাব চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব রৌফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বদা আজকে আমাদের শেষ করতে হচ্ছে, তবে আমরা আশা করব যে সরকার এই বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং আমাদের দেশের মানুষের জন্য খাদ্য পণ্যে অন্তত নির্ভেজাল খাবারের জন্য পায় মানুষ। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খতনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে।